নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্রমূর্তি সেই ছবি দেখাবো আপনাদের, যখন তিনি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আছে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করছেন। সেই বৈঠকে ছত্রে ছত্রে ক্ষোভ, প্রতি মুহূর্তে তিনি তার ক্ষোভের কথা বলছেন। কেন প্রশাসকরা ঠিকমতো কাজ করবেন না, কেন যারা প্রশাসনে রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ঠিকমতো কাজ করবেন না। কোথাও বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কোথাও রাস্তা দখল হয়ে যাচ্ছে, কোথাও ন্যূনতম পানীয় জল পরিষেবাটুকুও দিতে পারছে না পুরসভা। কেন হবে এরকম? একরকম মার্কশিট তৈরি করলেন। সবাই যে খারাপ কাজ করছে, সব পুরসভায় যে খারাপ কাজ হচ্ছে তা নয়, ভালো কাজও করছে কিছু কিছু পুরসভা। সেই পুরসভার নাম উল্লেখ করলেন। কোন কোন পুরসভা কোনো কাজই করছে না সেই সব পুরসভার নাম উল্লেখ করলেন, এবং নাম ধরে ধরে যেমন সুজিত বসু সেদিন এই বৈঠকে ছিলেন, এবং সুজিত বসুকে বলছেন যে কেন এইভাবে রাস্তার উপরে দোকান থাকবে, কিভাবে এই দোকানগুলো থাকে, পুলিশ কেন কিছু দেখছে না, সুজিত বসু কেন জানেন না। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তার সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। কড়া বার্তা, ব্যবস্থা নিতে হবে, ক্ষোভ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুজিত বসুকে নিয়ে। তখন সেই বিষয়ে যখন প্রতিক্রিয়া জানতে চাওয়া হচ্ছে, তখন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা তিনিও বলছেন হ্যাঁ, সুজিত বসুকে দায় নিতে হবে। দেখুন, এর উত্তর তো সুজিত বসু দিতে পারে। আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়নজলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস। এটা তো সরকারি রেকর্ড, ইনি অভিযোগ করেছিলেন। আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতাঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে। তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব, কোনো জায়গায় আইন ভাঙা হবে না। চলে যান আজকে লেক টাউনে, শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। বিকেল 5টা নাগাদ অ্যাকশন নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 2 ঘন্টার মধ্যে দেখুন সল্টলেক সেক্টর 5 রাজারহাট চত্বরে পুলিশ অ্যাকশনে। রাস্তায় যত দোকান রয়েছে, ফুটপাতে দখল করে যে সব দোকান রয়েছে, সেই দোকানদারদের গিয়ে খোঁজ নিচ্ছেন, তাদের সেখান থেকে সরে যাওয়ার কথা বলছেন। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অনুপের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ওই কথোপকথন একবার শুনবো, দেখা যাক। অনুপ, এই যে যারা পুলিশের যারা রয়েছেন দেখতে পাচ্ছি, তারা কি করছেন, কি বলছেন, দোকানদারদের কি বলছেন, এবং শুনে দোকানে যারা রয়েছেন, যারা দোকানদার, তারাই বা কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আজকে ক্ষোভ প্রকাশ করছেন নবান্নের সেক্টর 5 যে ব্যাঙের ছাতার মতো দোকান যেখানে সেখানে রাস্তা দখল করে গজিয়ে উঠছে, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ। তার পরবর্তী ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু এভাবেই প্রত্যেকটি দোকানে এভাবে বাইরে ফুটপাত দখল করে দোকানদারি করা যাবে না এমনটা বলা হচ্ছে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। রাস্তার উপরে যেভাবে এরকম কার্টুন রাখা আছে, দোকান রাখা আছে, তাদেরকে এভাবে কেন দোকান দখল করছে, দখলদারি কেন করে রেখেছে, এই সমস্ত কিন্তু প্রশ্ন করছে। আরো একটি অ্যাম্বিয়েন্সে শোনানোর চেষ্টা করবো পুলিশের পক্ষ থেকে। মূলত এইভাবে প্রত্যেকটি দোকান যারা দখল করে আছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এভাবে দোকানদারি করা যাবে না। এবং শুধু একটা দোকান না, প্রত্যেকটি দোকান, সেই দোকানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কিন্তু সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। তারা 2 ঘন্টার মধ্যে রাস্তায় নেমে সেই সমস্ত দোকান যারা দখলদারি করে আছে সে সরানোর চেষ্টা করছে। একবার সরানোর চেষ্টা করবো যে বোঝা গেছে তো, কোনো মতে না থাকে থাকবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা পুলিশকে সাহায্য করুন, এগুলো সব সরিয়ে দিন, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি দোকান আজকে একেবারে নবান্ন জানিয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি উঠে যেতে বলছে?
তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে রাস্তার উপর যারা দোকান দিয়েছে যেখানে সেখানে বাইরের দখলদারি কিন্তু বেশিভাবে করে রাখা যাবে না, কিন্তু পরবর্তী যে নির্দেশ আসবে নির্দেশ মানতে হবে তাদেরকে। তার কারণ পুলিশের কাছে কিন্তু ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ এসছে সেই নির্দেশ অনুসারে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র বলা হচ্ছে দখলদারি করা যাবে না, কিন্তু পরবর্তী কি নির্দেশ আসবে তার উপরে কিন্তু তারা নির্ভর করছে। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে এই মুহূর্তে যেহেতু তাদের সমস্ত রকম ভাবে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে দখলদারি মুক্ত করতে হবে, এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে আজকে বলা হলো এবং আগামীকাল কিন্তু পুলিশের পক্ষ থেকে এই সমস্ত জায়গায় তারা আবার টহলদারি করবেন। এবং যদি কেউ বাইরে এইভাবে ফুটপাতে দখলদারি করে থাকে রাস্তার উপরে, তাদেরকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আরো একটা অ্যাম্বিয়েন্স বানানোর চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে মূলত এটা যেন বাইরে না থাকে, এটা যেন বাইরে না থাকে। আর আজকে ভালোভাবে বলে সরিয়ে দিয়ে গেলাম, এরপর কিন্তু তুলে নিয়ে যাবো। সরিয়ে দেন, রাস্তা के ऊपर नहीं रहेगा। আপনি কোথা থেকে, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, कौन सा चैनल है? আপনার বাড়ি कोথায়? मेरा बाड़ी बगल में ही है, न्यू टाउन से पे ही है। आप वोटर क्या होगा? वोटर कार्ड न्यू टाउन का ही है मेरा। तो दुकान कहाँ से मिला आप लोग? कहाँ से मिला? दुकान जब लोकल ही है, यहीं से लिए भाई। अभी कौन आदमी कौन है? अब नाम क्या है? लोकल ही, हम लोग तो रेगुलर काम करते हैं यहाँ पर ना। दुकान आपको बनाया कौन दिया मालूम नहीं है? नहीं, ঠিক এইভাবেই কিন্তু যারা দোকান দখল করে আছে রাস্তার উপরে দেখা যাচ্ছে একটি দোকান, যেমন ফাস্টফুডের দোকান, ঠিক প্রত্যেকটি জায়গায় দিকে না, শুধু আরো যদি ছবি দেখায় উল্টো দিকে একই রকম চিত্র। অর্থাৎ সেক্টর 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, সমস্যা ছিল কিন্তু একেবারে তাই নিয়ে কিন্তু তার কাছে অভিযোগ এবং তার পরবর্তী ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ। তারপরে 2 ঘন্টার মধ্যে পুলিশের পক্ষ থেকে এইভাবেই কিন্তু প্রত্যেকটি জায়গায় রাস্তায় নামলো পুলিশ, এবং যারা দখল করে আছে সেই সমস্ত ফুটপাত। অনুপ, তুমি বলছো, পুলিশ বলছেন কাল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, যদি কাল পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ এই দোকান যদি ফুটপাত থেকে দোকানদাররা না সরায়, তাহলে কি পদক্ষেপ করবে পুলিশ? তো পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে আগামী কাল পর্যন্ত বলা হচ্ছে এইভাবে দোকান যেখানে সেখানে ভাবে বাইরে যত্রতত্র রাখা যাবে না জিনিসপত্র, যেমন বলা হচ্ছে। পাশাপাশি যেহেতু সেক্টর 5 আচ্ছা, এটা নবদিগন্ত, ঠিক আছে, ধন্যবাদ অনুপ, ধন্যবাদ অনুপ, ধন্যবাদ অনুপ। ঠিক একই রকম ভাবে ঠিক জলপাইগুড়ি ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি নিয়েও একই রকম ভাবে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। এসজেডিএ কে দুর্নীতির আখড়া বলছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমি চিঠি দেব যে উন্নয়ন পর্ষদগুলি কিভাবে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। শিলিগুড়িতে অবৈধ বিল্ডিং যারা করছেন তারা এখানকার বড় বড় গ্রুপ, তারা কর্পোরেশনের সাথে মহকুমা পরিষদের সাথে লিয়াজও রেখে বড় বড় রিয়েল এস্টেট তৈরি করছে। এখানকার যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। ওনার থেকে বেশি কে জানে শিলিগুড়িতে যা হচ্ছে, বা আমাদের এই অঞ্চলে ডাবগ্রাম ফুলবাড়িতে যা হচ্ছে চোখে দেখা যায় না। হাওড়া পুরসভার কাজ নিয়েও রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। দুষলেন রথিন চক্রবর্তীকে, কিন্তু রথিন চক্রবর্তীর কাছে যখন জানতে চাওয়া হলো তার কি প্রতিক্রিয়া, কি বলছেন শুনুন।
মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। টাকার বিনিময়ে সরকারি জমি বেদখলের অভিযোগ এবং সেখানে তদন্ত করতে হবে, তদন্তের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরব বিজেপিও। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে কথা কেউ বলছে না। এই বাম জমানা থেকে শুরু হয়েছে। বামেরা করতেন এটা পদ্ধতিগতভাবে। বুদ্ধিমান রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে প্রথমে কমিটি তৈরি হতো, কমিটি তৈরির পরে ঘিরত, তারপরে মানুষের অধিকার, দরিদ্র মানুষের দাবি, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো। তারপরে সেখানে একটা নাম তৈরি হতো, নামের পরে সাইনবোর্ড বসতো কোঅপারেটিভের, তারপরে ছোট 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 ঘর হতো। এটা ছিল সিপিআইএম এর স্টাইল। আর তৃণমূল কংগ্রেস ওরম ষাঁড়ের লড়াই, আসছে মারছে, উড়িয়ে দিচ্ছে, বসিয়ে দিচ্ছে, কেউ কিছু করতে পারবে না। দীঘা, হলদিয়া একাধিক ডেভেলপমেন্ট অথরিটির কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, প্রয়োজনে ভেঙে দেওয়ার নির্দেশ। দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর? ওখানে তো মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েতও আছে, ডিএমও আছে। বিরাট বাড়ি করে 400-500 লোক, কারো গা টিপছে, কারো পা টিপছে, কারো মাথা টিপছে, সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব। এগুলো ভেঙে দেবো আমি। একদম বড় বড় বিল্ডিং করে থাকছে, আরাম করছে। তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই। পুরো পরিষেবা নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনে পেনাল্টির নির্দেশ। এদিকে আবার বিজেপি যা শুনে বলছে, তৃণমূল থাকলে দুর্নীতি থাকবে। ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না। প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? তিনি কার উদ্দেশ্যে বলছেন? পুরসভা তো তার। যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার। প্রশাসনিক বৈঠকে তো তাদের ডাকা হয় না। পুরসভা কি করছে? পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা। আজ পুরসভার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক থাকলেও ঝালদা আর তাহেরপুর পুরসভার কেউ সেখানে ছিলেন না। কেন না, যেহেতু তারা বিরোধী, সেই জন্য নাকি তাদের ডাকা হয়নি। অভিযোগ করছে বিরোধীরা। কেন ঝালদা তাহেরপুর পুরসভাকে বৈঠকে ডাকা হয়নি, তা সাফাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না। তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে। এদিকে নেপাল মাহাতোর দাবি যে কোনো মতেই এই দুই পুরসভাকে বাদ দিয়ে বৈঠক করা শোভনীয় নয়। এটা উন্নয়নের সংক্রান্ত মিটিং, তাতে তাহেরপুর এবং ঝালদা এই দুটোকেই বাদ দেওয়া কোনো মতেই শোভনীয় তো নয়ই। ঝালদার মানুষকে কিন্তু বঞ্চিত করলেন মুখ্যমন্ত্রী। আমরা এটা ভালো চোখে দেখছি না। এর বিরুদ্ধে কিন্তু আমরা জোরালো প্রতিবাদ করব। তৃণমূলের সুপ্রিমো তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন না যে এটা তৃণমূলের বোর্ড নয়। সেক্ষেত্রে যারা বোর্ডে আছে তারাকে ভাবতে হবে এরপর যে তারা তাহলে কিভাবে ঝালদা আগামী দিনে চালাবে। লিলুয়ায় সরকারি জমি নিয়ে জালিয়াতি, দখল করে নেওয়া হলো কিভাবে না, দাগ নাম্বার বদল করে।
সরকারি জমি দখল রুখতে কড়া নবান্ন। এরই মাঝে চাঞ্চল্যকর ঘটনা হাওড়া লিলুয়ায়। এখানকার মিরপাড়ায় প্রায় 5 কাঠা সরকারি জমি দখল, তাও আবার দাগ ও খতিয়ান নম্বর জাল করে। সরকারি জমি দখল করে চলছে জলা জমি ভরাট। কলকাতা প্রিঞ্জাপোল সোসাইটি এই বেসরকারি সংস্থা সম্প্রতি বালি জগাছা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে একটি চিঠি লেখে। সেখানে দাবি করা হয় মিরপাড়ায় তাদের একটি জমি রয়েছে, সেই জমিতে তারা গোশালা করতে চায়। এর জন্য জলা জমি ভরাটের প্রয়োজন। চিঠিতে জমির দাগ এবং খতিয়ান নম্বর উল্লেখ করা হয়। সেই নথি নিউজ 18 বাংলার হাতে। সরকারি তথ্য অনুযায়ী বেসরকারি সংস্থাটি যে খতিয়ান নম্বর নিজের বলে দাবি করেছে সেটি আসলে সরকারি জমি। জমির দাগ নম্বর অন্য ব্যক্তির নামে। অভিযোগ, কোন রকম ভেরিফিকেশন না করে এই জমি ভরাটের অনুমতি দিয়ে দেন বালি জগাছার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। এভাবেই সরকারি জমি দখল করে বেসরকারি সংস্থা। তারপর 5 কাঠা জমি পাঁচিল দিয়ে ঘেরা হয়, শুরু হয় জলা জমি ভরাট। নিকাশি নালার উপর তৈরি হয় সংস্থার অফিস। এই সরকারি জমিতেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জমি দখলের জেরে সেটিও বন্ধের মুখে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই জলা জমি ভরাট করে দেওয়ায় বর্ষায় জল জমবে, বাড়বে দুর্ভোগ। আমরা দেখেছি বিগত দিনে এই জায়গাটাই টোটাল জলাভূমি ছিল। লিলুয়ার এই যে উত্তর দিকের জলটা এসে এখানে জমে, তারপরে এই জলটা বাইপাস হয়ে সরস্বতী খাল অব্দি যায়, সেটা আমরা মাস্টার প্ল্যানেও দেখেছি। এখানে যদি ভরাট হয়ে যায় তাহলে জল 1 হাঁটু করে দাঁড়িয়ে থাকবে। এই জমিটা নিয়ে এত সমস্যা জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বা জমি আপনার রেকর্ডেড, এটা আপনাদের অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন, সরকারি জমি হবে কেন, কি মুশকিল। সরকারি জমি বেদখল হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বিএলআরওর দিকে। এ নিয়ে তার মুখে কুলুপ। ক্যালকাটা প্রিঞ্জাল সোসাইটি এদের একটা মিরপাড়ায় জমি, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আসছে। সরকারি জমিকে তাদের নামে করে দেওয়া হয়েছে। হাওড়া অথরিটির পারমিশন আমি কিছু মিডিয়াকে কমেন্ট করতে পারবো না, বলতে পারবো না। সোমবার সকালে সরকারি জমি দখলের খবর দেখায় নিউজ 18 বাংলা। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। দখল হওয়া সরকারি জমি দেখতে যান বালি জগাছা বিএলআরও দপ্তরের আধিকারিক। তারা স্বীকার করে নেন সরকারি জমি দখল হয়েছে। সেই জমি ফেরাতে উদ্যোগ নেন, টাঙানো হয় ব্যানার। আরএসের যে রেকর্ডটা আছে এবং এলআর এর যে রেকর্ডটা দেখা যাচ্ছে, সেটাতে মানে স্ট্যাটাসটা সালি দেখাচ্ছে। এবার পারমিশনটা কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা ডিটেলসটা দেখে আমরা স্ট্যাটাসটা আমরা রিপোর্ট আকারে মানে লিখে থানাকে আমরা পাঠাবো। 21 সালে জবরদখল করে এই জায়গাটা ঘিরে রাখে। আপনারা এসে আমাদের জায়গাটা ফিরিয়ে দিয়েছেন, এটা অনেক অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলাকে অনেক বড় ধন্যবাদ। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই, ছোট বাচ্চাদের স্কুলটা আর এবং আমাদের পুরনো যেরকম মাঠ এবং পার্ক ছিল, বাচ্চারা খেলতে আসে, এটা যেন আগামী দিনেও বজায় থাকে, এটা এখানে। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসলো সরকার বা জেলা প্রশাসন। জেলা প্রশাসন বালি জগাছা ব্লক বিএলআরওর তরফ থেকে এই জমি পরিদর্শন এবং উদ্ধার করতে কার্যত হাত লাগালো। পুলিশের সাহায্য নিয়ে সেই জমিতে উপস্থিত হলেন খোদ বিএলআরও, যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল এই জমি বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য। রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। পানিহাটিতে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ। আবার অভিযোগ কার বিরুদ্ধে? না, পুকুর মালিক, তিনি নাকি পুকুর ভরাট করাচ্ছেন। অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। পুকুর ভরাট রুখতে কড়া নবান্ন। এরই মাঝে আবারও পুকুর ভরাট, এবার উত্তর 24 পরগনার পানিহাটিতে। পানিহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড, নাটাগড় কালীতলা এলাকা। এখানেই রয়েছে একটি পুকুর, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই পুকুরটি একটু একটু করে ভরাট করা হচ্ছে, ফেলা হচ্ছে ইট মাটি। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে। এই অভিযোগ, তাকে এই কাজে সাহায্য করছেন এলাকার এক বিজেপি নেতা। অবশ্যই বেআইনি কাজ করছিলেন এবং ওনারা স্বীকারও করেছেন যে ওনারা বেআইনি কাজ করেছেন। এবং এখানে বিজেপির একজন প্রাক্তন মণ্ডলীর সভাপতি রয়েছেন মলয় চক্রবর্তী, যিনি এখন জেলার সহসভাপতি রয়েছেন। তার বাড়ির সামনে তার প্রত্যক্ষ মদতেই এই দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস যাবৎ এই পুকুর ভরাটের কাজ চলছে। পানিহাটিতে পুকুর ভরাট, এই খবর পেয়ে এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দেন, পুকুর মালিককে ধমকও দেন। এই নিয়ে এলাকা গরম হয়ে ওঠে। সেখানে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না।
আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে। ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না। এই অভিযোগ করা হচ্ছে যে আপনি মদত দিচ্ছেন, সেই কারণে অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এইসব করানোর কারণ কাজের সঙ্গে যুক্ত থাকি না। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল। সুপার স্পেশালিটি হাসপাতাল মানে যেখানে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, কিন্তু সেখানে যারা চিকিৎসা করাতে নিয়ে যায় রোগীর পরিবার পরিজনেরা, তাদের হয়েছে বেজায় মুশকিল। রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে, পোকামাকড়ের উপদ্রব আছে, কেননা এখানে কোনো প্রতীক্ষালয় নেই। আমরা চাইছি যে তুমি একটা বসবাসের জন্য একটা যদি কিছু করে দিতে পারে, তার জন্য। আমরা তো এরকম খোলা আকাশে আছি, হয় হঠাৎ করে বৃষ্টি চলে এলে তো আমরা কোথায় যেতে পারবো না, এখানে তো কাটাতে হবে আমাদের। দেখো আমরা এখানে রাত দেখছি, আমার পেশেন্ট রয়েছে, সেখানে পেশেন্টের কাছে আমি থাকতেই হবে। রাত কাটানো এই জন্যই যে খোলা আকাশের নিচে রয়েছি। এটা যে সরকারি সুব্যবস্থা যে আমরা পাবো সেটা তো নেই। এবং আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি বিইউপি ফান্ড থেকে 8 লাখ টাকা স্যাংশন করেছি, যে হসপিটাল থেকে উল্টো দিকেই হসপিটালের জায়গা আছে, এখানে একটা বড় শেড করা, ওখানে কিছু টয়লেট করা এবং জলের ব্যবস্থা করা, এবং যাতে মানুষ ঘুমোতে পারে, ওখানে মশারি টশারি টাঙিয়ে ঘুমোতে পারে, একটা ওপেন জায়গা ফ্যান ট্যান দিয়ে এই স্ট্রাকচার করার জন্য আমি কিন্তু অ্যালট করেছি। দীর্ঘ সময় ধরে আমাদের ইলেকশন হওয়ার জন্য টাকাটা আটকে ছিল। আমি শুনেছি যে আগামী 7-10 দিনের মধ্যে তার টেন্ডার হবে। টেন্ডার হয়ে যখন শেড তৈরি হবে, অনেক মানুষ উপকৃত হবে। চিকিৎসা করাবেন কি, পায়ের দিকে তাকাতে হয়, আশপাশে তাকাতে হয়। যারা চিকিৎসা করেন, যারা নার্সিং করেন, তারা বাড়ি গিয়েও শান্তি পান না, কারণ যে আবাসনে থাকেন সেখানেও সেই একই টেনশন। কেন চারপাশে তাকাতে হয় বারবার জানেন? পুরুলিয়া হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নার্স সাপের ভয়ে কাঁটা। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এই হাসপাতাল চত্বরে রয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসন। সেখানে বাড়ছে বিষধর সাপের উপদ্রব, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে সাপ। ভয়ে কাঁটা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে আবর্জনা, বাড়ছে ঝোপ জঙ্গল, রয়েছে পরিত্যক্ত ভাঙাচোরা ঘর। এই সব জায়গাতেই বাসা বাঁধছে বিষধর সাপ। স্টাফ কোয়ার্টার্সে যখন তখন ঢুকে পড়ছে। সম্প্রতি একটি বিষধর সাপ ঢুকে পড়ে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুভাষচন্দ্র সাহার আবাসনে। ছড়ায় আতঙ্ক। আর এখন ঝোড় ঝাড় সাধারণ ভালো জায়গা, চারদিকেই সাপ বেরোচ্ছে। তো দুর্ভাগ্যবশত আমার কোয়ার্টারও বেরিয়েছে। তো আমরা ক্লিনিং পারপাসে বিভিন্ন মেজার নিয়েছি, দুবার পরিষ্কার করি, কিন্তু ওই ঝোড়ঝাড় হয়ে যায় এবং বিভিন্ন খোল খাদান থাকে। এইগুলোই তো সাপ থাকার মতো খুব পরিবেশ ভালো। বিষধর সাপ তাড়াতে নানা ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন দপ্তরের সঙ্গে কথাও বলেছে। এটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এগুলোকে একদম সমন্বয় উৎপাদিত করার জন্য যে ব্যবস্থা সেটুকু নিয়েছি, সেটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর এটাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও, যেহেতু সাপ, ফরেস্ট ডিপার্টমেন্টকেও খবর দিয়ে দিয়েছি। মানে ভয় থাকে? হ্যাঁ, ভয়ে থাকা হয়। হ্যাঁ, বিষধর সাপ, তিতির সাপ, এমনি সাদা হালকা ওগুলোকে খরির সাপ বলা হয়। ভয় লাগে, ভয়ে মানে যেটুকু কাজ করে সেটুকু করে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। মহেশতলার আকরা স্টেশন রোড 1 মাস ধরে জলমগ্ন। কেন জানেন? জলের পাইপ ফেটে গিয়েছে, আর সেই জলের পাইপ 1 মাসেও সারানো হয়নি।
কলকাতার পাশেই মহেশতলা। এখানকার আকড়া স্টেশন রোডে জল যন্ত্রণা চরমে, জলের পাইপ ফেটে দুর্ভোগের একশেষ। শিয়ালদা বজবজ ট্রেন রুটের মাঝে আকড়া স্টেশন। এখান থেকেই আকড়া স্টেশন রোড শুরু। এই রাস্তা মিশেছে বজবজ ট্রাঙ্ক রোডে। প্রতিদিন এ পথে লোকজনের ভিড়। এমন গুরুত্বপূর্ণ রাস্তায় পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি। ডাকঘর অটো স্ট্যান্ডের কাছে রাস্তায় জলে জল। মহেশতলা পুরসভা সকালে বিকেলে বাড়ি বাড়ি জল দেয়। অভিযোগ, তখনই পাইপের ফেটে যাওয়া অংশ থেকে জল বেরোয়, রাস্তা ভেসে যায়। এভাবেই প্রায় 1 মাস ধরে জমছে জল। এতে ভাঙছে রাস্তা, নষ্ট হচ্ছে খাবার জল। সেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি। পাইপের কাজ হয়েছিল, তারপর দিয়ে অনেক জায়গায় লিকেজ হচ্ছে, এখান থেকে জল বেরোচ্ছে, ছাড়াচ্ছে, কিন্তু ভালোভাবে মনে হচ্ছে ছাড়ানো হচ্ছে না, পরের থেকে আবার লিকেজ হচ্ছে। আর এই লিকেজটা অনেকদিন হয়েছে, অনেক জল বেরোচ্ছে। 1 মাস ধরেই বেরোচ্ছে। প্রথমে একটু একটু বেরোচ্ছিল, এখন তো মানে এতটা করে ডুবেও যাচ্ছে। খাবার জল তো এটা, জল তো অপচয় হচ্ছে না। পৌরসভায় জল দপ্তর তাকে কাজ করতে বলে দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে অম্বুবাচী পড়ে আছে বলে সে লেবার কাজ করতে পারছে না। সব লেবারে এখন অম্বুবাচীর জন্য ওয়েট করছে, কারণ অম্বুবাচীর নাকি নিয়ম হচ্ছে যে মাটিতে হাত কোদাল মারা যাবে না, সেই কারণেই এটা মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।